নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেস চ্যান্ডেলের 10 দিনের ইডি হেফাজত হয়েছে। 14 এপ্রিল ভোর রাত পর্যন্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত এই রায় দিয়েছে। প্রতীক জৈন, ঋষিরাজ সিংকেও তলব করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, কিন্তু তারা হাজিরা দেননি, নির্বাচনের কারণ দেখিয়েছিলেন। আমার ধারণা প্রতীক জৈন এবং ঋষিরাজের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। কারণ ওই কয়লা পাচার কাণ্ডের প্রসিডস অফ ক্রাইম থেকে 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের তহবিলে জমা হয়েছিল। সেটা রাজ্যের শাসক দল গোয়া সহ অন্যান্য কাজে ব্যবহার করেছে, গোয়ায় ভোটের কাজে। খোকবাবু তিরিং বিরিং করছেন, তেরে বেগুনে জ্বলে উঠেছেন, অক্ষমে রাস পালন করছেন, বলছেন লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে গেল। ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার, এটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আরে কয়লা কেলেঙ্কারির টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের অ্যাকাউন্টে জমা হলো। আরে নির্বাচন সারা ভারতবর্ষে বিভিন্ন সময় হয়েই থাকে, যতক্ষণ না এক দেশ এক ভোট হবে। তাহলে নির্বাচনের জন্য তদন্ত প্রক্রিয়াও ঝুলে থাকবে? এটা হতে পারে? আসলে এই রাজ্যে আইপ্যাক তাদের হেডকোয়ার্টারটা বানিয়েছে। ভাবুন, খোকাবাবু এবং পিসিমণির সান্নিধ্যে থাকার জন্য আইপ্যাক এই রাজ্যে তাদের হেডকোয়ার্টারটা বানিয়েছে এবং প্রসিডস অফ ক্রাইমের টাকা ঢুকেছে, কয়লা কেলেঙ্কারির কালো টাকা। এবং একটা সংস্থা যার কোনো অস্তিত্ব নেই, নথিভুক্তি নেই, হরিয়ানার, সেখান থেকে আইপ্যাক 13 কোটি টাকা ঋণ নিয়েছিল বলে দেখানো হয়েছে। কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। ভাইপো তিরিং বিরিং করে তো জ্বলবেনি, তার তো জ্বলার অনেক কারণ আছে না? তিনি না জ্বললে আর কে জ্বলবেন? পলিটিক্যাল কাজটা আইপ্যাককে আউটসোর্স করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের 10 দিন আগে সহ প্রতিষ্ঠাতাকে ইডি গ্রেপ্তার করলো, সেটা আইপ্যাকের কর্মীদের মনোবল ধাক্কা খাবে। 2-1 দিনের মধ্যেই আবার আইপ্যাক মামলার শুনানি আছে। আপনারা তো ভুলে যাননি জানুয়ারি মাসের 8 তারিখে দিদিমণি, তৎকালীন আমাদের ডিজি রাজীব কুমার, মনোজ পান, নন্দিনী চক্রবর্তীকে নিয়ে অতর্কিতে লাউডন স্ট্রিটে চলে গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে। একবারে ফাইল ছিনিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেই বলেছিলেন, দেখো আমি ফাইল ছিনিয়ে নিয়ে এসেছি। তার তো একটা অভিঘাত হবে নাকি? নির্বাচন আসবে, নির্বাচন চাবে, কিন্তু যারা চুরি ডাকাতির একটা মহাসাম্রাজ্য বিস্তার করেছে এই রাজ্যে, তাদের সহযোগী হয়েছে আইপ্যাক। সেখানে তদন্ত চলছে, গ্রেপ্তারি হয়েছে। খোকাবাবুর এত তিরিং বিরিং করে লাফানোর কি আছে? ঠিক জায়গায় লেগেছে, মানে নার্ভ সেন্টারে আঘাত হয়েছে ঠিক নির্বাচনের আগে। দিদিমণি বলেছিলেন না আজ কয়েকদিন আগে, তার কাছে পাক্কা খবর আছে রাত্রেই কোনো রকম অভিযান হতে পারে। দিদিমণি সেটা এই ভিনেশের ক্ষেত্রে বলেনি। ভিনেশকে তো দিল্লি থেকে তলব করেছিল, জেরা করে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কলকাতায় ছিলেন না। দিদিমণি অন্য আশঙ্কার কথা ভাবছিলেন। তার অনেক মন্ত্রী বিধায়ককে কখনো নিয়োগ দুর্নীতি, কখনো প্রমোটিং কাণ্ডে, সোনাপাপ্পু কাণ্ডে ইডি বারবার তলব করেছে। ভোটের আগে তাদের কয়েকজনকে না ইডি হেফাজতে নিয়ে নেয়, এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। যাই হোক, আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। যতদিন এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মনোবল তত ধাক্কা খাচ্ছে। আইপ্যাকের কর্ণধারকে ইডি গ্রেপ্তার করা একটা বড় ধাক্কা। এটা খোকাবাবু আন্দাজ করতে পারেননি, বোল্ড ফ্রম দ্য ব্লু। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 13 তারিখ কি বললেন, আমরা হতাশ। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ে যে
27 লক্ষের নাম বাদ গিয়েছে তাদের ভোটাধিকার ফেরানো এই মুহূর্তে সম্ভব নয়। ট্রাইব্যুনালের উপর তারা কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না। ট্রাইব্যুনালের মতো কাজ করবে এবং জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা যে হিউমাঙ্গাস টাস্ক সামলেছেন 1 মাস কয়েকদিনের মধ্যে, সুপ্রিম কোর্ট মনে করেছে সেই কাজে তাদের যদি 70% অ্যাকিউরেসি থাকে তাহলে তারা যথেষ্ট ভালো কাজ করেছেন ধরে নিতে হবে। আমিও তাদের এই বক্তব্যের সঙ্গে সহমত। যে কাজের প্রেশার ছিল, যে ডেডলাইনের তাড়া ছিল বিচার বিভাগীয় আধিকারিকদের, সেটা সামলে 100% নির্ভুল কাজ করা তাদের পক্ষে সম্ভব না। তাহলে শেষ পর্যন্ত নোটে কাজটি আপাতত মুড়লো। 91 লক্ষ লোকের নাম বাদ গেছে আর কি। 2026-এর বিধানসভা নির্বাচনে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। ট্রাইব্যুনালে ফয়সলা হওয়ার পর যারা ট্রাইব্যুনালের সামনে নিজেদের নথির যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাদের নাম তালিকায় উঠবে। চামচাবাজারের কি কান্না! প্রতিদিন প্রথম পাতায় এসআইআরের আতঙ্কে মানুষ দিশাহারা। লাভ তো হলো না। দিদিমণি সওয়াল করতে চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, ভেবেছিলেন তিনি দাঁড়িয়েছেন মানে সুপ্রিম কোর্ট থরথর করে কেঁপে উঠবে। পেলেন কি? হাতে রইল শুধু পেন্সিল। 91 লক্ষ নাম শেষ পর্যন্ত বাদ গেল। শ্যাম দিওয়ান চেষ্টার কসুর করেননি। তিনি বারবার বলছেন যাদের নাম নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি মাইলর, তাদেরকে এবারের ভোটে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট পত্রপাঠ পিসির বাড়ির আবদার খারিজ করে দিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত 91 লক্ষ মানুষ এবারের নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। এর পিছনে কে দায়ী? নির্বাচন কমিশনের আরেকটু পরিকল্পনা করে নামা উচিত ছিল, কিন্তু মূল দায়ী হচ্ছেন দিদিমণি। তার যে ঝগড়া করার মানসিকতা, পায়পালাগি ঝগড়া করবেন সবার সঙ্গে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অসম্মান করবেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করবেন। ব্যাপারটা সুপ্রিম কোর্ট অব্দি গড়াতই না যদি না তিনি মাইক্রো অবজারভারদের উপর বিশ্বাস রাখতে পারতেন। তাহলে 1,50,00,000 মানুষ নোটিশ পেয়েছিলেন কমিশনের, তাদের মধ্যে 90 লক্ষের নিষ্পত্তি এইআরও মাইক্রো অবজারভাররা করেছেন, সেখানে বাদ গেছে মাত্র 5 লক্ষ। আর যে 60 লক্ষ তথ্যগত অসঙ্গতির কেস জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের হাতে গেল, তখন বাদ পড়ে গেল 27 লক্ষের একটু বেশি। তাহলে জুডিশিয়াল আধিকারিকদের নিয়োগ করতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্ট। কারণ যেভাবে রাজ্য সরকার নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বারে বারে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। তাহলে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা দিদিমণির হলো। তাহলে অহং, তার জেদ, তার ইগো। আমি বঙ্গেশ্বরী বলি তাকে, বরুণবাবু জ্যোতিবাবুকে বঙ্গেশ্বর বলতেন, আমি দিদিমণিকে বঙ্গেশ্বরী বলি। এটা হয়তো ঠাট্টা, রসিকতা, বিদ্রুপ মেশানো থাকে, কিন্তু দিদিমণি সত্যি নিজেকে বঙ্গেশ্বরী ভাবেন। তিনি মেগালোম্যানিয়ায় আক্রান্ত। এবার কিন্তু দিদিমণি বুঝতে পেরেছেন এক একটা করে দিন যাচ্ছে, খেলাটা তার হাত থেকে তত বেরিয়ে যাচ্ছে। কোনো কিছুতেই তিনি আর পাচ্ছেন না, আস্থা পাচ্ছেন না। আসলে কাউকে বিশ্বাস করেন। এই যে আপনার 13 এপ্রিল সিউড়িতে সভা করলেন, কাজল শেখ, বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দিদিমণি কথা বলছিলেন, কেষ্টকে ডাকলেন। কেষ্ট যেরকম হাবভাব করে মুখ ফিরিয়ে চলে গেল, তাদের পরিষ্কার বুঝে গেলেন তো আপনারা যে বীরভূমে তৃণমূলের ভিতরের অবস্থাটা কি। এরকম প্রত্যেকটি জেলায় একই অবস্থা। কারণ একটা রাজনৈতিক দলের তো না আছে নীতি, না আছে কোনো আদর্শ।
লুম্পেন প্রলেতারিয়েট তাদের রুটি রুজির যোগান এই তৃণমূলের মধ্য থেকে করে, তারা এর সমর্থক। আর নেতা মন্ত্রীরা কি করে খাওয়ার একটা সুযোগ পেয়েছি, উপসী ছাড়পোকা ছিলাম এতদিন বাম জমানা, এখন করে খাওয়ার সুযোগ, 14 পুরুষের জন্য মাল কামিয়ে নি। এরা ছাড়া তৃণমূলের সমর্থক কারা? হ্যাঁ, বেনিফিশিয়ারি ক্লাস একটা আছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছেন তারাও বিজেপিকে ভোট দিয়েছেন। এবার তো 3000 টাকা করে মাতৃশক্তিকে দেবে বিজেপি। একটি মেয়ে যদি অবিবাহিত থেকে স্নাতকে পড়তে চায় 50,000 টাকা এককালীন, গর্ভবতী মাতৃশক্তিকে 21,000 টাকার আর্থিক অনুদান এবং একটা পুষ্টি কিট, মাতৃশক্তিকে নিখরচায় সরকারি বাসে ভ্রমণ, দুর্গা বাহিনী তৈরি করা, মহিলাদের জন্য থানা তৈরি করা এবং কর্মসংস্থান এবং মাল্টিপ্রং প্রচার বিজেপি। যোগী আদিত্যনাথ, অমিত শাহ, প্রধানমন্ত্রী তো আছেন, নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, রেখা গুপ্তা, সবাই আসছেন। কার্পেট বম্বিং। কারণ এবার বিজেপির পক্ষে হাওয়াটা অনুকূল। সেটা দিদিমণি বুঝছেন কিনা জানি না, বাংলার মানুষ এবার ওনাকে বোঝাবে। নির্বাচনের দিন বাঁদরামি করতে পারবে না শাসকের গুন্ডাকুল, গণনার দিনেও করতে পারবেন না। তাই আমি শিরোনামটা দিয়েছি, দিদিভাই দিদি ভাই এবার তাহলে টাটা বাই বাই। যতদিন এগোচ্ছে, চৌঠামের দিকে যত এগোচ্ছে রাজ্য, দিদিমণির দুশ্চিন্তা তত বাড়ছে। যদি একবার নবান্নের 14 তলা থেকে সরতে হয়, দিদিমণি তো আকুল পাতারে পৌঁছবেন। এই যে তাম ঝাম, পুলিশের স্যালুট, আমলাদের হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম, গৃহপালিত তৃণজীবীদের একেবারে পায়ে ডাইভ দিয়ে নিজেদের সমর্পণ করা, দিদিমণি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এই 15 বছর ধরে। এটা এখন যদি চৌঠা মেয়ে কোনো অঘটন হয়, দিদিমণি তো অকুল পাথারে পড়বেন। এবং তার আরো চিন্তা হচ্ছে খোকাবাবুকে নিয়ে। দিদিমণিকে দাও, বাংলার মানুষ ক্ষমা ঘেন্না করে নেবে। ঠিক আছে, মমতা মহিলা লড়াই করেছে সিপিএম এর বিরুদ্ধে, অনেক কষ্ট করে একেবারে নিম্নবিত্ত পরিবারের থেকে এখানে উঠে এসছে, কিন্তু খোকাবাবুকে বাংলার মানুষ ক্ষমা করবে না। খোকাবাবু যেদিন থেকে রাজনীতির মঞ্চে নিজের অবস্থানটা পাকা করলেন, সেদিন থেকেই সর্বব্যাপী দুর্নীতি গ্রাস করল বাংলাকে। বাংলার মানুষ এগুলো ভুলবেন না। বাংলার মানুষ অত সবকিছু বলে না। যারা বাংলার জন্য লড়াই করছি বলে চিৎকার করছেন, তারা বাংলার সারে সর্বনাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 13 এপ্রিল পশ্চিম বর্ধমানে এসেছেন। সেখানে একটি সভায় তিনি পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্যে বলেছেন এবং সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে, জিতেন তিওয়ারিকে বিজেপি বড় আদমি বানাবে, বড়া আদমি বানাएंगे। তাহলে কি ইঙ্গিত স্পষ্ট, বিজেপি ক্ষমতায় আসলে জিতলে তাকে কোনো সম্মানজনক পদ দেওয়া হবে? জিতেন তিওয়ারি রাজনীতিতে নতুন মুখ নন। আসানসোলের মেয়র ছিলেন, বিধায়ক ছিলেন,
2021-এর আগে তার বিজেপির যোগদান নিয়ে এসে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের প্রত্যক্ষ হস্তক্ষেপে জিতেন, বিজেপিতে যোগ দেন, হেরে গিয়েছিলেন পাণ্ডবেশ্বরে খুব অল্প ভোটে। এবার কি খেলা ঘোরাতে পারবেন? লোকসভায় নিরিখে পাণ্ডবেশ্বরে তৃণমূল অনেক ভোটে এগিয়ে আছে। অমিত শাহের এই বক্তব্য বড়া আদমি বানায়েঙ্গে কতটা উজ্জীবিত করেছে জিতেন তিওয়ারিকে? কি বললেন তিনি, শুনে নিন। জিতেনদা, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে তোমাকে নিয়ে তাদের অন্য বড় কিছু ভাবনা চিন্তা আছে। অমিতজির এই বক্তব্যকে কিভাবে দেখছো এবং তোমার ভোটারদের মনে এটা কতটা অভিঘাত তৈরি করেছে? দেখুন, উনি আমার পিতৃতুল্য এবং আমি ওনার সন্তানের মতো। তো পিতা তুল্য কোনো ব্যক্তি যদি সন্তানের জন্য কিছু বলে তো অবশ্যই ভালো তো লাগবেই, কিন্তু এটা ওনার কি পরিকল্পনা আছে, দলের কি পরিকল্পনা আছে, সেটা আমার ঠিক জানা নেই। আমাকে এখন বলা হয়েছে মনোযোগ দিয়ে দল প্রার্থী করেছে প্রচার করতে, দলের যে ইস্তেহার, সেটা ঘোষণাপত্র, অঙ্গীকারপত্র যেটাই বলুন, সেটা নিয়ে মানুষের কাছে যেতে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ চাইতে, সেই কাজ করতে আমাকে বলা হয়েছে, সেই কাজ আমি করছি। এর বাইরে খুব বেশি আমার কিছু জানা নেই। এবার বিজেপির সংকল্প পত্রে সব থেকে বড় যেটা 2021-এ তৃণমূলের গেম চেঞ্জার ছিল লক্ষ্মীর ভান্ডার। তোমরাও এখানে সংকল্প পত্রে প্রতিশ্রুতি দিয়েছো 3,000 টাকা করে মাতৃশক্তির অ্যাকাউন্টে যাবে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে। একজন মহিলা, সে যদি বিয়ে না করে স্নাতক স্তরে ভর্তি হয়, এককালীন 50,000 টাকা পাবে। গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাবে এবং 4টে পুষ্টি কিট পাবে। এটা মহিলা ভোটারদের কতটা প্রভাবিত করবে জিতেনদা? এবং যেটাই আমাদের ইস্তেহারে দেওয়া আছে সবটা এটা ভোট কেন্দ্রিক না, কিন্তু সত্যি সত্যি মহিলাদের উন্নয়ন আমরা চাইছি, মহিলারা স্বনির্ভর হোক এটা আমরা চাইছি, মহিলারা শিক্ষিত হোক এটা আমরা চাইছি, মহিলার মানে যারা সন্তান সম্ভবা মায়েরা তারা সুস্থ থাকুক এটা আমরা চাইছি। সেই কারণে এটা ইস্তেহারে দেওয়া, এটা কোনো ভোট নেওয়ার জন্য এটা ইস্তেহারে দেওয়া না। বিজেপি সবসময় মাতৃশক্তির কথা ভাবে। 33% রিজার্ভেশনের বিল তো অলরেডি বিজেপি সরকারই আনলো, অন্য কেউ তো আনেনি। তো মহিলা রাষ্ট্রপতি তো বিজেপি করলো, অন্য কেউ তো করেনি। তো সে কারণে এটা ওইভাবে দেখার প্রয়োজন নেই যে এটা নির্বাচনের জন্য আমরা করছি। এটা বিজেপির ভাবনা যে মহিলাদের জন্য কাজ করতে হবে, মাতৃশক্তির জন্য কাজ করতে হবে, সে কারণে এগুলো সব দেওয়া হয়েছে তার। জিতেনদা, একটা যা শুধরে দিই, মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ছিলেন কংগ্রেসের আমলে। একজন দলিত আদিবাসী রাষ্ট্রপতি মহিলা প্রথমবার বিজেপি করেছেন। না, ঠিক আছে, তখন ওই প্রতিভা পাটিল যখন ছিলেন তখন আপনার হয়তো নিশ্চয়ই মনে থাকবে যে বিজেপি তার বিরোধিতা কিন্তু করেনি। ঠিক ঠিক। আচ্ছা, এই যে যুব সাথী, এই যে যুব সাথীর কি কোনো ইম্প্যাক্ট ভোটারদের মধ্যে দেখতে পাচ্ছ তুমি? না না, কোনো ইম্প্যাক্ট নেই। এবং কর্মসংস্থান চাইছে ছেলেরা, যুবতী সবাই চাইছে যে আমরা আমাদের যে মেধা ভিত্তিক আমাকে কর্মের সুযোগ করে দেওয়া হোক, আমরা কাজ করে অর্থ রোজগার করতে চাইছি, বসে বসে পয়সার কেউ চাইছে না। হ্যাঁ, এটা ঠিক যে যতদিন কাজ না হচ্ছে, যতদিন চাকরি না পাচ্ছে, ততদিন তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য একটা অর্থের ঘোষণা আমাদের ইস্তেহারে করা হয়েছে, 3,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। আর লোকসভা নির্বাচনে তোমার পাণ্ডবেশ্বর কেন্দ্র থেকে তৃণমূলের লিড অনেক বেশি ছিল, সেই লিড কতটা মেকআপ করা সম্ভব হবে বলে মনে করছো? এবং তখন একটা আতঙ্কের পরিবেশ ছিল, ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে ভোট করতে পারেনি। দেখবেন তখন বর্তমানে যিনি বিধায়ক তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে উনি সবাইকে বলেছিলেন যে যারা যারা বিজেপি ভোটার তারা যেন ভোট দিতে না পারে সে ব্যবস্থা করতে হবে। তো অন্য পরিস্থিতি ছিল, এখন অন্য পরিস্থিতি, এখন ভোটাররা বেরোচ্ছে, আতঙ্কের পরিবেশ অনেকটা আমরা কাটাতে পেরেছি এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই এবার পাণ্ডবেশ্বর কিন্তু বিজেপিকে আমরা বিজেপি পেতে চলেছে এবং মোদীজিকে আমরা এই সিট উপহার দিতে চলেছি। এখানে মুসলমান ভোটারের সংখ্যা কত? প্রায় 13% মাইনরিটি ভোটার এখানে আছে। 13% মাইনরিটি ভোটার আছে। আর ইলেকশন কমিশন এবার যা যা পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপ
টা কতটা ভোটের দিন কার্যকরী হবে বলে মনে হয়? তো সেটা তো একটু ভোটের দিন অব্দি ওয়েট করতে হবে। এবার আগে থেকে এখন তো যা এখন পর্যন্ত ওনারা যা বিভিন্ন সার্কুলারের মাধ্যমে যা যা বলছে সবটা দেখে মনে হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট ওনারা করাবেন, কিন্তু আদতে কতটা কি হলো না হলো সেটার জন্য ভোটের দিন অব্দি ওয়েট করতে হবে। চাপা সন্ত্রাসের অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, শাসক দল তুলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শাসক দলের বিরুদ্ধে উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4ই মের পরে 4th মের পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। শুভেন্দু পাল্টা বলেছেন যে বিজেপি হাতে চুরি পরে বসে থাকবে না। এই যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে 4 তারিখের পর, এটা বলে কি তৃণমূল বিরোধী ভোটারদের মনে ভয় বা আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল? কি মনে হয় জিতেনদা? দেখুন, যখন নিজের কাজের উপর কারো বিশ্বাস থাকে না তখন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখে। আর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, এটা যদি রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তারও শুনে খারাপ লাগতো, তো আমাদের তো খারাপ লাগছে। আর তৃণমূল যেটা বলছে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তোমার ভোটারদের কি আদৌ কোনো প্রভাবিত করতে পেরেছে? না, বাংলা বাঙালি কি ওরা কি পেটেন্ট করিয়ে রেখেছে নাকি? ওরাই বাংলা ওরাই বাঙালি। তুমি তো অনেক বাঙালির থেকে বড় বেশি বাঙালি, তোমার আমি এসব এসব আসুক না, প্রচার করুক না। পাণ্ডবেশ্বর একবার বলুক যে জিতেন্দ্র তেওয়ারি বাঙালি না, বলুক না, কজনকে বিশ্বাস দেওয়াতে পারে দেখি। সেই জন্যই বললাম অনেক বাঙালির থেকে তুমি বেশি বাঙালি। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ একসময় শিল্প মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় ছিল। এবার কি তোমাদের প্রচারে যে ফোকাস আছে যে আসানসোলকে আবার তার অতীতের গৌরবের জায়গায় নিয়ে আসা? এটা তো মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন যে আসানসোল শিল্প বান্ধব পরিবেশ করে আবার বিনিয়োগ করাতে হবে, এবং শুধু কাগজে কলমে না, বাস্তবে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে যারা লগ্নি করেন তারা এখানে লগ্নি করবেন এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে। আর ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল হিসাবে যে পরিচিতি ছিল আসানসোলের, সেটা আবার আমরা ফিরিয়ে আনবো। প্রধানমন্ত্রী আসানসোলের সভা থেকেই বলেছিলেন সবকা বিকাশ সবকা বিশ্বাস, সঙ্গে সঙ্গে বলেছিলেন সবকা হিসাব। এটা কতটা বিজেপির কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেছে? সবকা হিসাব মানে যারা অন্যায় করবে তাদের হিসাব। এটা তো এখন না, এটা তো ইতিহাস দাপর যুগ ত্রেতা যুগ থেকে হয়েছে। যারা পাপ করে পাপের ফল তো তাদেরকে পেতেই হবে। তো এরা যারা ফেয়ার পলিটিক্স করে তাদের জন্য তো কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু যারা পাপ করছে, যারা অন্যায় করছে, যারা মানুষের রক্ত ঝরাচ্ছে, তাদের তো গণতান্ত্রিক ব্যবস্থায় যে নিয়মে তাদেরকে হিসাব করতে হয় সেটা তো করতেই হবে। থ্যাংক ইউ জিতেন দা, অনেক শুভকামনা রইল আপনার জন্য।